হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা ভিডিও সেশন করছি। এখানে আমরা স্টুডেন্ট কাউন্সিলিং বা গাইডেন্সের জন্য যে আজকে আহ, আজকে কলেজের ভর্তির জন্য যে WBCAP, যেটা সেন্ট্রালাইজড একটা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার থেকে চালু করেছে যে অ্যাডমিশন নেওয়ার জন্য কলেজে, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো। আজকে আমাদের সাথে আছে দীপ মাঝি, আমাদের ছাত্র বন্ধু, যে কলেজ অ্যাডমিশন প্রসেসের এনরোল করেছে এবং ভর্তি হওয়ার জন্য এনলিস্ট করেছে, এবং তার কংগ্রাচুলেশন, সে মেরিট লিস্টেও তার নাম এসেছে। তার অ্যাপ্লিকেশনটাকে আমরা উদাহরণ হিসাবে দেখে আমরা দেখবো যে কিভাবে আপনাদের এই বিষয়ে আমরা সহযোগিতা করতে পারি, বা আপনারাও নিজেদের পছন্দমতো বিষয় বা সাবজেক্ট কিভাবে চুজ করতে পারেন, এবং যেটা আপনাদের ফিউচার বা ভবিষ্যতের ক্ষেত্রে সেই পড়াশোনাগুলো কার্যকারী হয়ে ওঠে। তো দীপ, তুমি তোমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিও। আমার নাম দীপ মাঝি। আমি ওকে। সায়েন্স নিয়ে এইচএস পাস আউট হই। থ্রি ওকে। ফিফটি মার্কস মানে 72% মার্কস নিয়ে এইচএস পাস আউট হই। তারপর কলেজে এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর ফর্ম ফিল আপ করা হয়। ফর্ম ফিল আপ করার পর গভর্নমেন্টের থেকে প্রতিটা কলেজে মেরিট লিস্ট বেরোয়। মেরিট লিস্টে প্রথম যে কলেজগুলো, রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজে আচ্ছা, আমার এই মেরিট বিষয়ে একটু লিস্টে বলে নাম নি। আমার। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের যে নাম বললো, ওর লোকেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। ও থাকে ব্যারাকপুরের কাছে, তাই সেখানে নিয়ারেস্ট ভালো কলেজ হিসাবে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের নাম বলছে। আমরা ওর অ্যাপ্লিকেশনটা একবার পর্যালোচনা করব এবং ওকে বেটার কিভাবে গাইড করা যায় সাথে ছাত্র বন্ধুদের সেই বিষয় নিয়ে। হ্যাঁ, বলো দীপ। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আমি তুমি রাষ্ট্র অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে, হ্যাঁ। হ্যাঁ, এবার মেরিট লিস্ট বেরোয়। মেরিট লিস্টে আমার র্যাঙ্ক আসে 34। আচ্ছা, ওখানে আমি এখানে অ্যাপ্লাই তোমার করি। 1 সেকেন্ড একটু থামিয়ে নিচ্ছি। আমরা ওর মেরিট লিস্ট একটু শেয়ার করি। তো এটা দর্শক বন্ধুরা, ওর মেরিট লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওকে সিট অ্যালট করা হয়েছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ। ওকে। তো আমরা আবার ফিরে যাচ্ছি ভিডিওতে। হ্যাঁ দীপ, বলো। মেরিট লিস্ট বেরোয়, 34 র্যাঙ্ক আছে। কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের সিট সংখ্যা হচ্ছে 18টা। আচ্ছা। অ্যাপ্লাই করেছিল 292 জন। হ্যাঁ, 292 জনের মতো আমরা একবার সংক্ষিপ্তভাবে একটু দেখে নিই। আহ, ও যে সংখ্যাগুলো বলছে সেটা কিভাবে প্যান্ড আউট হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই সংখ্যাটা যেটা ওর থেকে আমরা এই মুহূর্তে শুনতে পেলাম আর কি। তো আমি স্ক্রিনটা একটু ছোট করে নেব, যাতে দর্শক বন্ধুদের আমরা দেখাতে সুবিধা হয় আর কি ওই বিষয়টা। হ্যাঁ দীপ, বলো। অ্যাপ্লাই করে 292 জন। হুম। সেখান থেকে মেরিট লিস্ট ওয়াইজ, মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নাম্বার প্লাস মাইনাস হয়ে সে ডিভাইড বাই 5 করে মেরিট লিস্টটা তৈরি হয়। হুম। সুরেন্দ্র কলেজের ক্ষেত্রে এটা সুরেন্দ্র কলেজের নিয়ম এটা। হুম। এবার সেইখান থেকে মানে টোটাল ওয়াইজ 18 জনকে নেবে। আচ্ছা। এবার এবার সেখান থেকে মেরিট লিস্টে হয়তো দেখা গেল 380 থেকে শুরু শুরু হয়েছে। হুম। 380 থেকে পর পর এবার যারা রয়েছে 380, 370, 360 এভাবে তৈরি হয়, আস্তে আস্তে 18 জনকে নেবে। আচ্ছা, এখানে বেস্ট অফ ফোরের সাবজেক্টের ব্যাপারে বলা হয়েছে, তোমার কোন কোন সাবজেক্ট গুলো বেস্ট অফ ফোরে সিলেক্টেড হয়েছে এখানে? আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। আচ্ছা, তোমার সায়েন্স গ্রুপে এই 4টে সাবজেক্টে তোমার বেস্ট অফ ফোরে এসছে। এনভায়রনমেন্টাল সায়েন্সকে বাদ দিয়ে বলা হয়েছে তো, সেই অর্থে। হ্যাঁ বলো, তারপর কিভাবে শুরু করলে তুমি এই প্রসেসটা, এনরোলমেন্টটা? তারপর ওদের যে মেরিট লিস্ট তৈরি যেটা হলো, ওই মেরিট লিস্টটা মানে এই অফিসিয়াল পোর্টালেই সেটা দিয়ে দেওয়া হয়। হয়তো আচ্ছা। দেখা গেল আমি 10টা কলেজ সিলেকশন করেছি। 10টা কলেজ সিলেকশন করার পর টপ মানে প্রথম কলেজ যেখানে যদি হয় সেখানে আর এনরোলমেন্ট আর হবে না, মানে সেখান থেকে মানে নিচের যে কলেজগুলো আছে সেগুলো হুম। ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা। মানে ফার্স্ট অপশন যদি যায়। আচ্ছা। যেহেতু আমি সেকেন্ড অপশন পেয়েছি, তাই আমার আরেকবার চান্স আছে। যদি ফার্স্ট অপশন যদি আমার হয়ে যদি যায়, তাহলে তো কোনো ব্যাপারই নেই। বুঝলাম। তো এই হচ্ছে কি পরিস্থিতি যেখানে তোমার কলেজ সিলেকশনের ক্রাইটেরিয়া গুলো থাকে।
তো তুমি কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রেফারেন্স ছিল? আমি তোমার অ্যাপ্লিকেশন অনুযায়ী যা দেখলাম তুমি কম্পিউটার সায়েন্স ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলে, তাই তো? তো হ্যাঁ, এই বিষয়ে স্টুডেন্টদের মধ্যে কি চাহিদা, যেটা তুমি নিজে স্টুডেন্ট হিসাবে দেখলে, এবং কি সুবিধা অসুবিধা তুমি দেখলে একটু যদি বলো সেই বিষয়টা নিয়ে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি করে থাকে, এটা কম্পিউটার সায়েন্সের মানে কলেজের ক্ষেত্রে ওই কম্পিউটার সায়েন্সের ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি আরো কোর্স করানো হয়, কিন্তু হুম। প্রাইভেট ইউনিভার্সিটিতে এই কোর্স গুলো আলাদা আলাদা করে করানো হয়। আচ্ছা, সেটা বুঝলাম প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রে, কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা একবার একটু দেখে নিই যে চাহিদাটা কিরকম বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, তাহলে দেখতে পাবো যে এখানে আপনার অ্যাপ্লাইড ক্যান্ডিডেট সুরেন্দ্রনাথ কত কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লাইড মেরিট ইন্ডেক্স 298, জিএমআর 235। এখানে নাম্বারটা এই মুহূর্তে আমি লোকেট করতে পারছি না যে কতজন অ্যাপ্লাই করেছে। এই নাম্বারটা দেখতে পেলে হয়তো সুবিধা হতো। অন্য কলেজের ক্ষেত্রে একবার দেখে নিই আরো। হ্যাঁ, আর বেস্ট অফ 10-এর ব্যাপারটা যদি তুমি একটু বলতে ততক্ষণে, বেস্ট অফ 10 যেটা তুমি সিলেক্ট করেছো কলেজটা, হুম। সেটা তুমি কিভাবে করেছো আর কেন করেছো? আমি করেছিলাম বেস্ট অফ 10, মানে দেখা গেল প্রথম আমার যে প্রথম প্রেফারেন্স, মানে প্রথম যে আমার কলেজে যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, হ্যাঁ। ওইটা আসলো না, ওইটা হলো না, হ্যাঁ। ওই কলেজে আমার নামও আসলো না, তারপরে আচ্ছা। আসবে। আমার প্রথমে ছিল সুরেন্দ্রনাথ কলেজ, তারপর বারাসাত, তারপর ছিল আরবিসি কলেজ, এইভাবে বেস্ট অফ 10 তৈরি করা হয়েছিল। আচ্ছা, এটা তুমি নিজে যেহেতু আমার চয়েস করে প্রথম, সিলেক্ট করেছিলে, তাই তো? যে তোমার বাড়ি থেকে হুম, ডিস্টেন্স অনুযায়ী না সাবজেক্ট অনুযায়ী, কি হিসাবে তুমি ভেবেছিলে? সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী আর বাড়ির থেকে ডিস্টেন্স অনুযায়ী সব এক। আচ্ছা, সেই বাড়ি থেকে হিসাবে তুমি, কাছাকাছি হবে ওইগুলো। হ্যাঁ বাড়ি থেকে কাছাকাছি হবে এই ভেবে তুমি সিলেক্ট করেছো। আচ্ছা, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এসসি এসটি, আনরিজার্ভ বা এই ধরনের, তুমি কি কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলে না জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ, আমার তো জেনারেল। জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, ধন্যবাদ। এই এই ব্যাপারটা সিট অ্যালোকেশনের ক্ষেত্রে ডিটেলসে কাজে লাগে আর কি, এই জিনিসটা আমি একটা ব্যাপারে আপনাদের বলতে চাই। আচ্ছা, আমি যদি একবার ওর প্রোফাইলে ফিরে ফিরে যাই, একবার হোম এতে একবার দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই করা হয় বা কিভাবে আহ, করা যেতে পারে। তো এখানে ওভারঅল 16টা ইউনিভার্সিটি আছে, সেখানে 161টা টোটাল কলেজ আছে যেটা এই পোর্টালে অ্যাফিলিয়েটেড বা আছে। এদের টোটাল নাম্বার এতে 7230টা কোর্সেস দেখাচ্ছে। তার মধ্যে প্রথমেই বলেছি যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের কোর্সগুলোর প্রতি চাহিদা আছে। তো সেই অনুযায়ী সমস্ত দর্শক বন্ধুরা তাদের ফর্ম ফিল আপও করে। যে যার হোম ডিস্ট্রিক্ট, এখানে নামগুলো এনলিস্ট করা আছে প্রতিটা ডিস্ট্রিক্টের, সেখানে ছাত্ররা তাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী চুজ করে ফর্ম ফিল আপ করতে পারবে কোন ডিস্ট্রিক্টে কে বসবাস করে। এবার অনেক ক্ষেত্রে সিচুয়েশন এরকম হয়, আমি হয়তো বাস করি, আমার উদাহরণ দিয়ে বলছি, আমি ডানকুনিতে বসবাস করি। এবার আমি যদি আমার ক্ষেত্রে বা আমার এরিয়া কলেজে ছেলে বন্ধুদের ক্ষেত্রে, ছাত্র বন্ধুদের ক্ষেত্রে যদি কলেজে অ্যাডমিশন নিতে যায়, তারা অনেকেই কলকাতার কলেজ প্রেফার করে। আমি নিজের ক্ষেত্রেও করেছিলাম যখন আমি কলেজে পড়ি। তো সেই ক্ষেত্রে তারা সেই অনুযায়ী তাদের ডিস্ট্রিক্ট বা কলেজগুলোকে চুজ করবে বা সাবজেক্টগুলোকে চুজ করবে। তো এই বিষয় নিয়ে আমি একবার হুগলির কলেজটা দেখে নিই বা কলকাতার কলেজগুলো দেখে নিই বা কি ডিম্যান্ড আছে সেখানে একবার এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে। কলকাতার কলেজ দেখলাম, এখানে দুটো জিনিস একটু খেয়াল করার আছে। এক হচ্ছে 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, আর একটা হচ্ছে 4 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তো 4 ইয়ার্স এর ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েট এটাই, তো এটা অনার্স সাবজেক্ট আগে যেমন আমরা জেনারেলের সাথে নিতাম, এটাও সেই একই রকম কিছু মেজর সাবজেক্ট নিয়ে আমরা 4 বছরের পড়াশোনা করতে পারি এই ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে। তো এই আপগ্রেডেশন করা যায় 3 বছরের কোর্স থেকে 4 বছরের, সেটা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। হ্যাঁ অবশ্যই নাম্বারের একটা ব্যাপার থাকে, সেইগুলো মেনটেন করে সেগুলো আপগ্রেডেশন করাই। তো আমি যদি আমার সাথে যে দ্বীপ আছে, ও যেমন বিএসসি বা সায়েন্স স্ট্রিমে পড়ছে অলরেডি উচ্চ মাধ্যমিকে, আমি ওর সাপেক্ষে কলকাতার কিছু কলেজ যদি দেখি, আশুতোষ কলেজ, এই কলেজে আমি বিএসসির
ডিটেলসটা একটু চেক করতে চাইছি যে কি আছে সেখানে। আমি দেখতে পাবো আমার একটা ডিটেলস পপ আপ এসছে এই সার্চ ক্রাইটেরিয়া অনুযায়ী, যে বিএসসি তে ভর্তির ক্ষেত্রে আশুতোষ কলেজে কি কি আছে। তো এখানে আমি একবার সিট ম্যাট্রিক্সটা চেক করে দেখে নিচ্ছি যে টোটাল 242টা সিট আছে, সেখানে ডিফারেন্ট ক্যাটাগরির জন্য রিজার্ভ থাকে। তাছাড়া আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে টোটাল 110টি, যেটা 5 জন ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ তাদের জন্য 5টা সিট রিজার্ভ করে সেই নাম্বার থেকেও। এটা হচ্ছে পরিস্থিতি সিটি আশুতোষ কলেজে। এবার আশুতোষ কলেজের একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেওয়া যাক। সেই একই রুল সব কলেজের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। আহ, যে বেস্ট অফ 4 সাবজেক্ট সব জায়গাতেই দেখা হয়, যে স্ট্রিমে যে পড়াশোনা করছে সেই অনুযায়ী। তো এছাড়াও এখানে দেখছেন যে ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকে, সেখানে ডাইরেক্ট চেক করে দেখা দিয়ে যেতে পারে যে কি তার কলেজে এখানে ডিম্যান্ড আছে। তো বিএসসির ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনের এখানে একটা সংখ্যা দেখছেন, 244টা সিট আছে, সেখানে টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট হচ্ছে 2005টা, এখানে অ্যাপ্লিকেশন কাউন্টটা দেখতে পাচ্ছেন। তো এই থেকেই বুঝতে পারছেন যে কি ডিমান্ড আছে কোন কোর্সটার কোন কলেজের ক্ষেত্রে, সেখানে মেরিট লিস্টটা কতটা জরুরি। আবার আমি ফিরে যাচ্ছি দ্বীপের মেরিট লিস্টে। হ্যাঁ দীপ, এখানে আপনারা যখন মেরিট লিস্টে ফিরে যাচ্ছেন এখানে দেখছেন কিছু ভিডিও টিউটোরিয়াল আছে। এই কনভারসেশনটা অ্যাজ এ ভিডিও টিউটোরিয়ালই আমরা বানাবার চেষ্টা করি, যাতে অনেক দর্শক বন্ধুর এই সাহায্য হয়। হ্যাঁ, এখানে সাথে ফিসটাও মেনশন করা আছে। ছ 6টা সেমিস্টারের টোটাল ফিস এখানে মেনশন করে দেওয়া আছে, অ্যাডমিশন ফিস সাথে নিয়ে। এক একটা কলেজের কি অ্যাডমিশন, ও যেমন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের এটা আপনি দেখতে পাচ্ছেন। এই পেমেন্টগুলো অনলাইন ব্যাংকিং বা ইউপিআই ট্রান্সফারের দ্বারাও হয়ে থাকবে। তো আপনারা পেমেন্ট করে দিয়ে এখানে ডাইরেক্ট আপনারা ভর্তি করতে পারেন নিজেদের। হ্যাঁ দীপ বলো এবার, তোমার এই পোর্টালের ক্ষেত্রে একটু অভিজ্ঞতাটা বলো, যে তুমি প্রথমবার যখন ফিল আপ করতে গেছে কারো সাহায্য লেগেছিল কিনা, বা হ্যাঁ, কিভাবে করলে প্রথমবার তুমি? যখন ছিলাম, হ্যাঁ প্রথমবার যখন গিয়েছিলাম তখন তো মার সঙ্গে গিয়েছিল। আচ্ছা, তো তারপর তুমি ওই নিজে নিজে ওয়েবসাইট থেকে, ডকুমেন্টেশন গুলো আপলোড করেছিলে না কারো সাহায্য না নিয়েছিলে? না না, না কারো সাহায্য নিয়ে, ওই সাইবার থেকে। সাইবার সাইবার ক্যাফে এতে তুমি সাহায্য নিয়েছিলে? হ্যাঁ, তো তোমার কি কি ডকুমেন্ট ক্যারি করতে হয়েছিল সেক্ষেত্রে যদি একটু বলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো অবভিয়াসলি লাগবেই, আচ্ছা, রেজিস্ট্রেশন, অ্যাডমিট, তারপর ব্যাংকের বই, আধার কার্ড, ফটো, এইসবই। আর কিছু লাগবে তো? ওকে। এটা তো গেল অ্যাডমিশনের পার্টটা। তো অ্যাডমিশন, সাপোজ তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তুমি এবার কলেজে পড়াশোনা শুরু করলে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যারা ইন্ডাস্ট্রি প্রফেশনাল, যে এই সিস্টেম চেঞ্জটা এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র উপর বেস করে, যেটা একটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিল নিয়ে আসা হয়েছিল, যে যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা করা এবং ইন্ডাস্ট্রি রেডি একটা ছাত্রকে তার এমপ্লয়াবিলিটির দিক থেকে, বা সে যাতে এমন তাকে পড়াশোনা করায় তার স্কিলটা যাতে ডেভেলপ করে এবং সে প্র্যাকটিক্যালি কাজটা করতে পারে। এটা তো সবাই চায়, তাই তো দীপ? তুমি পড়াশোনা হ্যাঁ। করলে এমন কিছু জিনিস শিখলে যেটা তুমি কাজ করতে পারবে বা তোমার কাজ করার সুবিধা হবে, তাই তো? তো হুম, সেক্ষেত্রে হুম। অনেকেই সেই আশায় তার নিজের ইচ্ছা মতো বা মার্কেট তার ট্রেন্ড বা চাহিদা অনুযায়ী সাবজেক্ট চুজ করে। তো এক্ষেত্রে অনেকে তার ইচ্ছা মতো সাবজেক্ট পায়, অনেকে পায় না। এছাড়াও একটা জিনিস মাথায় রাখা দরকার, ইন্ডাস্ট্রি ট্রেন্ড সমানে চেঞ্জ হয়। নিজেকে পড়াশোনার সাথে প্রফেশনাল যে এডুকেশন সেগুলোতেও স্কিল করতে হয় বা আপডেট করে যেতে, আপস্কিলিং। তো আমি একটা হ্যাঁ, জিনিস ইন্ডাস্ট্রি প্রফেশন হিসেবে বলতে পারি, এই পড়াশোনার এই যে পরিকাঠামোগত বা মূলগত আদর্শগত যে পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, এটাকে সাধুবাদ জানাই। এতে ছাত্রছাত্রীদের উপকার হবে। কারণ এটা যদি সত্যি সত্যি ভাবে বাস্তব রূপায়ণ করা যায়, তাহলে ছাত্রছাত্রীদের দু রকম পড়াশোনা করতে হবে না। কলেজের পড়াশোনা সাথে এডুকেশন মানে প্রফেশনাল পড়াশোনা, এই কলেজের পড়াশোনার মধ্যেই ইন্ডাস্ট্রি রিলেটেড পড়াশোনা অনেকটা কভার হয়ে যাবে, তাই তো দীপ? হ্যাঁ। একটা ছাত্র যদি একদিকে ফোকাস করে পড়াশোনা করে, সেটাতে তার সুবিধা হওয়া উচিত না, উচিত নয়, রাদার দেন দু রকম উচিত, আলাদা 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 পড়াশোনা করবে। উচিত। কারণ একদিকে করলে সে একদিকেই ফোকাস করতে হবে সহজে, কারণ দুদিকে করলে দুদিকে টানাটানি হবে।
একদমই তাই, সময়টা নিয়ে টানাটানি হবে। সেখানে হ্যাঁ, সেই একটা ছাত্র সবে মাত্র উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করে, তার ক্ষেত্রে দুদিকটা ব্যালেন্স করা এতটা সোজা হয় না। এটা একটু অসম্ভব। অসম্ভব, অসম্ভব না বললেও অনেকটা মানে শক্ত ব্যাপার আর কি। তো হ্যাঁ, সেটাই তো, এর থেকে যদি পড়াশোনাটা সেরকম হয় যেটা নিয়ে কাজ করবে, তাহলে অনেকটা ফোকাস করা যায়, অনেকটা নিজেকে কনফিডেন্সের সাথে পড়াশোনাটাও করা যায়। তো তুমি হুম, ধরো তোমার এনরোল হয়ে গেল, অ্যাডমিশন হয়ে গেল, তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে? তুমি ধরো তুমি সারাদিনে 4 থেকে 5 ঘন্টা তুমি কোয়ালিটি টাইম পড়াশোনায় ইনগেজ করলে, সাথে নিজেকে আরো স্কিল আপগ্রেডও হুম, করতে থাকলে সাথে সাথে। তো একটু তোমার যদি স্টাডি হুম। প্ল্যানটা বলো তাহলে সুবিধা হয় দর্শক বন্ধুদের। আমি প্ল্যান বলতে এখন কলেজে, কলেজ তো সকাল থেকে কলেজ শুরু হবে সাড়ে হ্যাঁ। 4টে পর্যন্ত, ধরলাম 3টে 3:30 পর্যন্ত হলো। ওকে। বাড়ি এসে শেষ হতে হতে মোটামুটি ওই 6টার পর, তারপর রাত্রি 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। তো সকালের দিকেও কিছুটা আমার মনে হয় সময় রাখা নিজের জন্য দরকার। সকালের দিকে ওই 6টার পর, হ্যাঁ, 6টা থেকে 8টা। যদি সময়টা 5-6 ঘন্টা নিজের পড়াশোনায় দেওয়া যায়, তাতে আমি হুম, একটা জিনিস বলবো, কম্পিউটারের যুগ যেহেতু, ডিজিটাল যুগ, ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগ, 1 ঘন্টা করে নিয়ম করে এই স্কিলগুলোতেও দেওয়া দরকার। যেখানে তুমি কিছু হ্যাঁ, নিজের সাপেক্ষে প্রেজেন্টেশন করলে বা কিছু প্রজেক্টে নিজেকে ইনভলভ করলে, কাইন্ড অফ কিছু টেম্পোরারি প্রজেক্ট এনগেজমেন্ট বা কিছু ইন্টার্নশিপের কালচারটা যদিও আমাদের কলকাতা অতটা নেই। কাজের ক্ষেত্রে কাজ শেখাটা জরুরি, কিছু প্রজেক্টে যদি নিজের ইচ্ছায় ভলেন্টিয়ার করে স্ব ইচ্ছায় তো ইন্টার্নশিপ করা যায়, তাহলে মনে হয় সুবিধা হয়। সেরকম সুযোগটা যদিও খুবই অপ্রতুল, তবে চেষ্টা করা যেতেই পারে। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, তবে এই একদম। ইন্টার্নশিপ বা এই প্রফেশনাল পড়াশোনার ক্ষেত্রে আমাদের ইন্টেলিক কনসালটেন্সের ক্ষেত্রে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের এই দিকটায় জোর দিতে পারে যে ইন্ডাস্ট্রিতে যেরকম ডিমান্ড আছে সেই ধরনের হাতে কলমে শিখতে পারে, যে কি ধরনের কাজ হয়, কি প্রোডাক্টের ওপর কাজ হয়, কি প্রোডাক্ট সুইটের। তো আমরা এই ধরনের রেগুলার কিছু ভিডিও করি, যদি আপনাদের প্রয়োজন থাকে বা মনে হয় যে এগুলো আপনাদের কোনো কাজে লাগবে, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখে নিতে পারে। হ্যাঁ দীপ, বলো এবার। হুম। আর যদি তোমার কিছু প্রশ্ন থাকে একটু বলে দাও। এই ইলেকট্রনিক সায়েন্স নিয়ে পড়লে, একটাই কোশ্চেন, ইলেকট্রনিক সায়েন্স নিয়ে পড়লে জব অপরচুনিটি কিরকম আছে? দেখো, ইলেকট্রনিক্স এর নিজস্ব ফিল্ডের প্রচুর জব অপরচুনিটি আছে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরই হোক। এই ফিল্ডে যথেষ্ট দাম আছে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আজকের দিনে তোমার সেমি কন্ডাক্টর বলো বা চিপ বলো বা এই ধরনের ইন্ডাস্ট্রি আছে সবচেয়ে বেশি গ্রো করছে। এটা আইটির সাথে আইটি রিলেটেড ইন্ডাস্ট্রি, যেখানে তোমার কম্পিউটার, আমি যদি খুব সহজভাবে বলি, কম্পিউটার মাদারবোর্ড বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস পার্টে অনেক রকমের লো লেভেল প্রোগ্রামিং করা হয়, বা সেখানে আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রচুর স্কোপ আছে, এই ধরনের প্রচুর কাজ পাওয়া যায়। তো এই বিষয়গুলো অবশ্যই তুমি মাথায় রাখতে পারো ও নিজেকে প্রস্তুত করতে পারো যে হ্যাঁ, এই ধরনের কাজগুলো পাওয়া যেত। আর গভর্নমেন্টের ক্ষেত্রেও কিছু প্রজেক্ট নেওয়া হয়। আমি একটা উদাহরণ তোমায় দিতে পারি, আমাদের কলকাতার বুকে ইলেকট্রনিক কমপ্লেক্স আছে, যেখানে এই ধরনের প্রজেক্টে প্রচুর কাজ চলে। নতুন ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে তাদের ইন্টার্নশিপ বা এই ধরনের কাজের ব্যাপারে একটু খোঁজ খবর নিতেই পারে। সো এই নিয়ে ভাবার কোনো মানে চিন্তা করার কোনো বিষয় নেই। দুনিয়ার সবচেয়ে বড় আজকের যে কোম্পানি, যে আইটি কোম্পানিগুলো বা আইটি এনেবল কোম্পানিগুলো, আমি একটা কোম্পানির নাম বলছি, এনভিডিয়া, যারা চিপ মেকিং কোম্পানি, সারা দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্টেস্ট গ্রোইং কোম্পানি, তারাও কিন্তু এই সেক্টরেই কাজ করে, ইলেকট্রনিক্সের। তো এই নিয়ে ভাবার কোনো বিষয় নেই যে আমি এই ধরনের পড়াশোনা করলে হয়তো পিছিয়ে পড়বো, বা আমি কম্পিউটার সায়েন্স পাইনি বলে হয়তো পিছিয়ে পড়বো, সেটা ম্যাটার করে না। তুমি কতটা শিখতে পারছো বা এর সাথে আনুষঙ্গিক স্কিলগুলো তুমি কতটা ডেভেলপ করতে পারছো, সেটা অবশ্যই ম্যাটার করে। সাথে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগে, আমি বলবো এর সাথে সাথে ইংরেজি ভাষারও কিছু চর্চা করা দরকার, এটাও একটু নিজেকে পোক্ত করতে হবে। কারণ কাজের ক্ষেত্রে তুমি যখন গ্লোবালি কোনো কোম্পানি বা কোনো, মাতৃভাষা তো অবশ্যই দরকার, বাংলা, আমরা বাঙালি, বাংলা হুম, বাঙালি দরকার। হ্যাঁ, সাথে এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ জানাও দরকার, যেটা যেটা তোমার এমএনসি বা বড় কোম্পানিতে কাজ করতে তোমার ভবিষ্যতে সুবিধা হবে। তো এই বলে মোটামুটি আজকের কিউএনএ সেশন বা এই গাইডেন্স সেশনটা শেষ করলাম। যদি কিছু প্রশ্ন থাকে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং সাথে আমি চেষ্টা করব আপনাদের আরো যে ডাউট গুলো আছে সেগুলো ক্লিয়ার করতে। ধন্যবাদ, ভালো থাকবেন।